আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যা পাঠ 3 তে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যা নিয়ে। গত ক্লাসে আমরা ভগ্নাংশ আলোচনা করছিলাম। ভগ্নাংশ আসছে মূলদ সংখ্যা থেকে। মূলদ সংখ্যাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা পূর্ণ সংখ্যা, অপরটা ভগ্নাংশ। আমরা ভগ্নাংশ নিয়ে গত ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যা নিয়ে। তো পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ডনীয় সংখ্যা। অখণ্ডনীয় বলতে যে সকল সংখ্যা দশমিক থাকবে না, তো এই অখণ্ডনীয় সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলছে। আমি তো আবারও বলি, শূন্য সহ অখণ্ডনীয় ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলছে। যেরকম 2, 3, 4, 5, 15, 20 এগুলো সব ধনাত্মক সংখ্যা। আবার -2, -3, -4, -5, -15 এগুলো ঋণাত্মক সংখ্যা, কিন্তু বলছে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ডনীয়। এর সাথে কোনো প্রকারে কোনো দশমিক দিয়ে কোনো সংখ্যা লেখা হয়নি, দশমিকের পরে কিছু লেখা নেই, যেন এগুলো সবই পূর্ণ সংখ্যা। কিন্তু আমি যদি লিখলাম 5.5, এই যে দশমিক দিয়ে যে মানটা লিখছি এটা পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা হতে গেলে তার ভিতরে দশমিকটা থাকবে না। পূর্ণ সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 ধনাত্মক পূর্ণ সংখ্যা, নাম্বার 2 শূন্য, নাম্বার 3 ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা ধনাত্মক সংখ্যা বলতে যা বুঝি, যে সকল সংখ্যার মান পজিটিভ মান প্রকাশ করে, প্লাস মান প্রকাশ করে, যোগ মান প্রকাশ করে, তাদেরকে আমরা এই যোগ চিহ্নটা কখনোই ব্যবহার করি না। খুব একটা প্রয়োজন না হলে আমরা দেখি 2 এর আগে যদি প্লাস ব্যবহার করি, এই প্লাসটা আমরা ব্যবহার করি না। এগুলো সব পূর্ণ সংখ্যা। 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত যে মানগুলো আছে সবগুলোই ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার -1 থেকে শুরু করে অসীম পর্যন্ত যে মানগুলো আছে সেগুলো সবই ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এর মাঝখানে একটা সংখ্যা আছে শূন্য। শূন্যকে আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি এটা ধনাত্মক না ঋণাত্মক। এই যে পূর্ণ সংখ্যার বিভাজন থেকে বোঝা যাচ্ছে যে এটা ধনাত্মক না ঋণাত্মক না, এটা স্বতন্ত্র একটা জায়গা নিয়ে বসে আছে। একে আপনি চাইলে ধনাত্মক হিসেবেও ব্যবহার করতে পারেন, ঋণাত্মক হিসেবেও ব্যবহার করতে পারেন। এখন আমরা ধনাত্মক সংখ্যার আলোচনায় চলে যাই। ধনাত্মক সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ধনাত্মক সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি আমরা একটু দেখব। 1 নম্বরে মৌলিক সংখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট একটা। 2 নম্বরে 1, 3 নম্বরে যৌগিক সংখ্যা। তো 1 কে আবার এখানে স্বতন্ত্র একটা জায়গা দেওয়া হয়েছে, এটা মৌলিকও না আবার যৌগিকও না। তারপরে 1 কোন ধরনের সংখ্যা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই বলতে হবে এটা মৌলিকও না যৌগিকও না। ধনাত্মক সংখ্যা যে বিভাজন করা হয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেখানে তাকে একটা স্বতন্ত্র জায়গা দেওয়া হয়েছে। এখন আমরা আসি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যা ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, বা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। উদাহরণস্বরূপ 7, আপনি ভাগ করে দেখেন, 7কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, আবার 7 দিয়েও ভাগ করতে পারবেন। 1 দিয়ে ভাগ করলে 7 হয়, আবার 7 দিয়ে ভাগ করলে 1 হয়। কিন্তু এর মাঝে যে সংখ্যাগুলো আছে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা 7কে ভাগ করা যায় না, তাহলে 7 একটা মৌলিক সংখ্যা। আবার আমি যদি 11কে হিসাব করি, একই ঘটনা ঘটবে। 11কে আপনি 1 দ্বারা ভাগ করতে পারবেন, আবার 11 দ্বারা ভাগ করতে পারবেন, তাহলে 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। অর্থাৎ আমি এখন বলতে পারি যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। এখন এই মৌলিক সংখ্যা মূলত আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করি। অনেকে অনেক সূত্রের মাধ্যমে মুখস্থ রাখতে পারে, তো আমি বলবো যে একেবারে সরাসরি মুখস্থ রাখাটাই বেস্ট, কোনো সূত্রে না যেয়ে। ওই সূত্রে রাখলেও তো এই সংখ্যাগুলো মনে রাখতে হবে, তো একবারে সংখ্যাগুলো মনে রাখা বেটার হবে। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টি।
1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। আর সবচাইতে ছোট মৌলিক সংখ্যা 2, সবচাইতে ছোট মৌলিক সংখ্যা 2। আর একমাত্র যত সংখ্যা আছে তার মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যাও 2। সবচাইতে ছোট মৌলিক সংখ্যা 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। তাহলে যদি বলে সবচাইতে ছোট বিজোড় মৌলিক সংখ্যা কত, অবশ্যই উত্তরটা হবে 3। তাহলে সবচাইতে ছোট বিজোড় মৌলিক সংখ্যা 3। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি। প্রথমে 2, যে 25টি আছে 25টির ভিতরে প্রথমটা 2, 3, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59। আপনারা তুলে নিতে পারেন 61, 67, 71, 73, 79, 83, 89, 97। এই 25টা মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর ভিতরে আছে। আপনারা এগুলো একটু মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন। মৌলিক সংখ্যা এর চাইতে বড় মৌলিক সংখ্যা আসলে কিভাবে নির্ণয় করবেন সেটা নির্ণয় করার পদ্ধতিটা আমি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন এই মৌলিক সংখ্যা সম্পর্কে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কি কি প্রশ্ন এর আগে এসেছে। মৌলিক সংখ্যা সম্পর্কে প্রশ্ন এসে থাকে, একটা কমন প্রশ্ন আছে 61 থেকে 80 এর মধ্যে, 60 থেকে 80 এর মধ্যে, 60 থেকে 80 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। 60 থেকে 80 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। তো 60 থেকে 80 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটা আগে একটু হিসাব করে নিই। মধ্যে বললে 60 ও বাদ যাবে, 80 ও বাদ যাবে। আর যদি বলে 60 থেকে 80 পর্যন্ত, তখন 60 থেকে 80 পর্যন্ত 60ও ধরতে হবে, 80ও ধরতে হবে। এর ভিতরে কয়টা আছে? তো এর ভিতরে আছে 61, 63, 67, 71, 73, 79, 5টা মৌলিক সংখ্যা আছে। এখন আরেকটা কোশ্চেন হয় 60 থেকে 80 এর মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত। 60 থেকে 80 এর মধ্যে আপনি যদি এই সংখ্যাগুলো নির্ণয় করতে পারেন তাহলে ক্ষুদ্রতম আর বৃহত্তমের ভিতরে পার্থক্য নির্ণয় করা আপনার জন্য কোনো কঠিন কাজ না। যেমন দেখেন, বৃহত্তম সংখ্যা হচ্ছে 79 আর ক্ষুদ্রতম সংখ্যা 61। তাহলে আপনি যদি এটা বিয়োগ করেন, বিয়োগ করলে পার্থক্য বেরিয়ে যায় 18। মৌলিক সংখ্যা সম্পর্কে আরেকটা কোশ্চেন আছে, 10 থেকে 60 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 তাদের যোগফল কত। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা আছে এবং যাদের একক স্থানীয় অঙ্ক 9 তাদের যোগফল কত। যাদের একক স্থানীয় অঙ্ক 9 হবে। তো 10 থেকে 60 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে মৌলিক সংখ্যা, তার ভিতরে একক স্থানীয় অঙ্ক আগে দেখি 19, 29, 39, 49, 59। এই সংখ্যাগুলো আছে যার একক স্থানীয় অঙ্ক 9, যেখানে আমরা দেখতে পাচ্ছি 39 এবং 49 দুইটা মৌলিক সংখ্যা নয়। কারণ 39কে 3 দ্বারা ভাগ করা যায়, 49কে 7 দ্বারা ভাগ করা যায়, 39কে আবার 13 দ্বারাও ভাগ করা যায়। তো ওই দুইটা বাদ যাবে। আবার বাকি যে 3টা সংখ্যা আছে সেই 3টার যোগফল কত, তাদের একক স্থানীয় অঙ্ক 9। তো আমরা যোগ করে দেখি, 27, 107, উত্তর হচ্ছে 107। তো আপনাকে যদি এরকম বলবো যে 10 থেকে 80 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 তাদের যোগফল কত, বা আপনার যাদের একক স্থানীয় অঙ্ক 3 তাদের যোগফল কত, আশা করি এগুলো সহজেই বের করতে পারবেন। মৌলিক সংখ্যা সম্পর্কে আরো একটা ধারণা আছে, সেটা হচ্ছে সহমৌলিক। একবারে আমরা সহমৌলিকটাও জেনে নেব কি জিনিস। মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু সহমৌলিক বলতে ওই সকল সংখ্যাকেই বোঝায়, তারা যৌগিক হতে পারে আবার মৌলিকও হতে পারে, যাদের গুণনীয়কের মধ্যে 1 ব্যতীত কোনো মিল থাকবে না। আমি একটা উদাহরণ দেই, 25 আর 33 এই দুইটাই
যৌগিক সংখ্যা। 25 আর 33 দুইটাই যৌগিক সংখ্যা। 25 গুণনীয়ক হিসাব করলে 1, 5, 25 এই তিনটা, আর 33 হিসাব করলে 1, 3, 11, 33। এখন একটু খেয়াল করে দেখবেন যে এই দুইটাই যৌগিক সংখ্যা, কিন্তু এর দুইটার ভিতরে এক ব্যতীত কোনো গুণনীয়কের মিল নাই বা কমন কোনো গুণনীয়ক নাই। যেহেতু কমন কোনো গুণনীয়ক এক ব্যতীত নাই, এরা পরস্পরের সহমৌলিক। অর্থাৎ সহমৌলিক হতে গেলে তাদের ভিতরে এক ব্যতীত তাদের গুণনীয়কের কোনো মিল থাকবে না। মৌলিক সংখ্যা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।